নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। আজকে দিনভর যে সমস্ত খবর শিরোনামে ছিল তার মধ্যে অন্যতম খবর, কিছুক্ষণ আগে ইলেকশন কমিশনের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় এবং সেখানে একটা নির্যাস সামনে এসেছে। খুব অল্প পরিসর এই আলোচনার মধ্যে যদি দেখানো সম্ভব হয় ডেফিনেটলি আপনাদের দেখাবো। ইতিমধ্যেই যারা এই ওয়েবসাইটে ঢুকে দেখতে পেরেছেন তাদের নাম আছে কি না এই খসড়া তালিকার যে প্রকাশ হলো সেই তালিকায় নিজের নাম যারা দেখতে পেয়েছেন তারা নিশ্চিন্ত, কিন্তু যারা দেখতে পেলেন না বা যাদের নাম বাদ পড়লো, মানে 58 লক্ষের কিছু বেশি, তারা কি করবেন? তাদের মধ্যে সবাই তো মৃত, মানে জীবিত নন এরকম ভোটারও রয়েছেন, অনেকে মৃত ভোটার রয়েছেন, অনেকে নিখোঁজ রয়েছেন, স্থানান্তরিত রয়েছেন অনেকে। তো সবটা মিলিয়ে আগামী যে শুনানিতে এসে ডিসেম্বর থেকে হতে চলেছে সেখানে হয়তো এটার সুলুক সন্ধান হবে। মানে যারা বৈধ ভোটার কিন্তু এরকম কোনো অজ্ঞাত কারণে নাম বাদ পড়েছে, ডেফিনেটলি তাদের সেখানে একটা জায়গা হবে, এটা ধরে নেওয়া যেতে পারে। কিন্তু কিছু কনফিউশন এরপরেও থাকছে। কিছু ক্ষেত্রে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এখনো পর্যন্ত কিছু রাজনৈতিক দল অভিযোগ করছেন উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিকভাবে এরকম কিছু তকমা লাগিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে। আবার এটাও ঠিক, কথাও বলা হচ্ছে যে অনেক কিছু জানা যাচ্ছে, যে 5 বছরে বাবা হয়ে যাচ্ছেন কেউ কেউ, বাবার দাদুর বাবা সব একই রকম নাম, একজনের প্রায় দেখা যাচ্ছে 10 থেকে 15 জন সন্তান সন্ততি, এবং তারা কেউ মালদায় থাকছেন, কেউ মানে স্ত্রী থাকছেন মালদায়, স্বামী থাকছেন দক্ষিণ 24 পরগনায়, সন্তান সন্ততিরা আবার অন্য কোথাও থাকছেন, ইত্যাদি বিভিন্ন গোলযোগ গণ্ডগোল এগুলো কিন্তু সামনে আসছে। তাহলে কি হতে চলেছে এবারে নির্বাচনটা? কতটা স্বচ্ছতার ওপর দাঁড়িয়ে বৈধ ভোটাররা ভোট দিতে পারছেন, কি হতে চলেছে সেটা সময় বলবে। আজকে পর্যন্ত, আমি আবার বলছি, আজকে পর্যন্ত 58,20,898 জনের নাম বাদ গিয়েছে। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে বলতে গেলে মিত্র ইনস্টিটিউশন 207 নম্বর বুথ, 127 জন মৃত ভোটার। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র 79 নম্বর বুথ, 11 জন যারা নেই তাদের নাম বাদ পড়েছে। এরকম বেশ কিছু তালিকা হাতে আসছে। কথা বলবো এটা নিয়ে। আমাদের সঙ্গে যারা আজকে প্যানেলে উপস্থিত রয়েছেন তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন, গুরুত্ব কতটা রয়েছে, কতটা স্বচ্ছভাবে নির্বাচন হবে, এবং এই এসআইআর এর পরের নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস যদিও বলছে যে কিচ্ছু হবে না, যা ছিল তাই হবে, এবারেও মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাকি অন্যান্য বিরোধী রাজনৈতিক দল তারা কিভাবে দেখছেন, কি বলছেন। আজকে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন আলাপ করায়, বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ রয়েছেন, সুপ্রিয়কে স্বাগত জানাবো অনুষ্ঠানে। রয়েছেন সিপিএম নেতা গৌরব মজুমদার, গৌরবদাকে স্বাগত জানাবো। রয়েছেন কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য, অশোকদাকে স্বাগত জানাবো। আমাদের স্টুডিওর বাইরে থেকে তৃণমূল মুখপাত্র রয়েছেন সুদীপ রাহা, সুদীপকে স্বাগত জানাই। প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি আসবো, কিন্তু শুরু করবো সুদীপকে দিয়ে। সুদীপ, কি মনে হচ্ছে এবারে নির্বাচন এই এসআইআর এর পরে, যদিও এখনো একটা দীর্ঘ প্রসেস বাকি রয়েছে, তারপরেও বলছি যেহেতু প্রাথমিক পর্যায়টা শেষ হলো, কি মনে হচ্ছে ইলেকশনে ফল কিরকম হবে? আজকে খসড়া তালিকা বেরোনোর পর থেকেই উল্লেখযোগ্যভাবে রাজ্যের কোচবিহার থেকে কাকদ্বীপ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে যারা জীবিত ভোটার, যাদের সঙ্গত কাগজপত্র রয়েছে, যারা দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দা, তাদেরকে মৃত ভোটার বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় হয়েছে। আজকে আমি নিজে যে পৌর এলাকায় থাকি সেখানকার একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। আপনি যদি দেখেন আজকে এরকম 13 জন থেকে 15 জনের নাম নিউ আলিপুরের বাসিন্দা, সেখানে তারা জীবিত ভোটার, বহুদিনের ভোটার, সঙ্গত কাগজপত্র রয়েছে, তাদের নামগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং উল্লেখযোগ্যভাবে, যদিও বিজেপি যেহেতু এই ন্যারেটিভটা সেট করেছে তাই এই কথাটা বলতেই হয়, একটা তো গ্রাম বাংলায় শহরতলি মফস্বল এটা ছড়িয়ে দেওয়া হয়েছে যে মুসলমানদের নাম বাদ দিয়ে দেওয়া হবে, বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা মুসলমান তাদের নাম বাদ চলে যাবে। উল্লেখযোগ্যভাবে এই যাদের নাম বাদ গেছে তারা কেউ বাংলাদেশ থেকে আসা মুসলমান নন, তারা ধর্মে হিন্দু।
আমরা প্রথম দিন থেকে যে কথা বলেছিলাম যে এসআইআর এর মাধ্যমে আসলে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপি বাংলায় ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট দখল করতে চাইছে। 2016-তে নোটবন্দি, তারপরে 2026-এ ওরা ভোটবন্দি করার পরিকল্পনা নিয়েছে। আমরা খুব সুন্দরভাবে সাধারণ মানুষের কাছে এই জিনিসগুলো দেখিয়ে দিতে পেরেছি, সক্ষম হয়েছি, এবং আজকে সাধারণ মানুষ তারাও বুঝতে পারছেন যে কিভাবে বৈধ ন্যায্য ভোটার তাদের নাম বাদ চলে গিয়েছে। এবং আমরা বলছি প্রাথমিকভাবে সাধারণ মানুষকে, বিশেষত আপনাদের মাধ্যমে বলছি, যাদের নাম বাদ যাচ্ছে, যারা খসড়া তালিকায় যাদের নাম নেই, এটাকেই ফাইনাল কিছু ভেবে নেবেন না। বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সমস্ত বৈধ ভোটারদের পাশে রয়েছে। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার জন্য ক্ষতিকারক। আক্রান্ত হবেন না, আতঙ্কিত হবেন না, এবং নিজের প্রাণ দয়া করে হাতে নেবেন না। তার কারণ নির্বাচন কমিশনের এই ফ্যালাসির জন্য সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে সারা বাংলায় 43 জনেরও বেশি মানুষের প্রাণ চলে গেছে। কেউ আতঙ্কিত হয়ে মারা গেছেন, কেউ আত্মহত্যা করেছেন। সুতরাং এই ধরনের আর একটা ঘটনাও ঘটুক আমরা কেউ চাই না। আমরা খুব সুনির্দিষ্টভাবে আইনি পদ্ধতিতে গণতান্ত্রিকভাবে এই লড়াইটা লড়ব, এবং যাদের নাম বাদ গেছে সেটা পুনর্বিবেচনা তো হবেই, এবং যারা বৈধ ভোটার তারা ভোট দেবেন। বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস। এইখানে আমি একটু মতুয়া প্রসঙ্গ আনতে চাইবো। মানে কিছু ক্ষেত্রে কনফিউশন এখনো বোধহয় তাদের রয়ে গেছে যে নাগরিকত্ব যদি নাই পেয়ে থাকেন তাহলে তারা ভোট দেবে কি করে। তাহলে আগে নাগরিকত্ব পেতে হবে, তারপর ভোটের বিষয়টা আসছে। কিছু রিয়াকশন রয়েছে, একটু দেখাবো আপনাদের। এখনো যে কনফিউশন বা এখনো যে কোথাও একটা সমস্যা রয়েছে, তারা এখনো আতঙ্কে, বুঝতেই পারছেন না যে কি হতে চলেছে। তারা আদৌ কি ভোট দিতে পারবেন, কি বলছেন তারা, দেখুন। কিছুক্ষণের মধ্যে দেখাতে পারবো। আমি একটু সুপ্রিয়র কাছে আসি। সুপ্রিয়, এই কনফিউশনগুলো দূর কিভাবে করা সম্ভব? দেখো, ফাইনাল হিয়ারিং তো হয়নি, যেটা তৃণমূলের বক্তব্য থেকে উঠে এলো। একগাছা অভিযোগ করার পরও না, আমি একদম স্পেসিফিক্যালি জানতে চাইছি, যেটা সুদীপ অভিযোগ করছে বৈধ ভোটার বাদ দিয়ে ভুয়ো ভোটার ঢোকানো হবে বাংলায়। কোনটা বৈধ ভোটার? যে ভোটারের 13 জন না 15 জনের নাম সুদীপ বলছে, সেই ভোটারগুলো সবটাই, মানে পুরো এতগুলো ভোটারের মধ্যে 15-16টা, বা আমি ধরছি 100, 150, 200 যে কটা হয়েছে, এখনও তো ফাইনাল হিয়ারিং হয়নি। সুতরাং আগে থেকে এই যে সুশ্রুতি দিয়ে দেওয়া যে আগে থেকে আতঙ্কিত হবেন না। কে আতঙ্কিত হয়েছে, কে আতঙ্কিত হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে আমাকে বলছি, আমার স্ত্রী, তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আমি নামটা এখানে বলছি না, অনেক ডাকা হয়েছে। তা আমি কি আতঙ্কিত? তা আমি তো বিজেপি করি। আমি কেন এই প্রসঙ্গটা বললাম? ও যেমন এই চ্যানেলের মাধ্যমে মানুষকে সংযত থাকতে বলছে, চিন্তিত না হতে বলছে, আমিও আপনাদের চ্যানেলের মাধ্যমে কথা বলছি যে বিজেপি করলেই যে এসআইআর থেকে মুক্ত, এই যে একটা ন্যারেটিভ তৃণমূল তৈরি করেছিল যে বিজেপি এসআইআরকে তৈরি করেছে, বিজেপি তাদের সুবিধার জন্য এসআইআরকে এনেছে, সেই জন্য এই কথাটা বললাম যে আমার ওয়াইফকেও, তাকেও হিয়ারিংয়ে যেতে হবে। তা যাবে, সে তার ডকুমেন্টস যা আছে সেটা দেখাবে। সে এখানকার নয়, সে আসামের, তো তাকে দেখাতে হবে। কোনো অসুবিধার তো কিছু নেই, আমরা তো পার্টিসিপেট করছি এতে। ইলেকশনকে নিয়ে, এই যে ইলেকশনের, এই যে আপনি যে প্রশ্ন করলেন না যে ইলেকশনে কী হবে, ইলেকশনের সাথে কিসের এসআইআরের এই পরবর্তীকালের রেজাল্ট কী হবে, এটা তৃণমূল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। বিজেপি এসআইআরটা করছে শুধুমাত্র ইলেকশনে জেতবার জন্য। তো যেখানে ইলেকশন নেই, যেখানে নির্বাচন নেই আগামী দিনে, সেখানেও তো এসআইআর হচ্ছে। পশ্চিমবাংলার সাথে আরও 11টা রাজ্যে হচ্ছে। কোনো জায়গাতে এরকম হাহুতাশ নেই। হ্যাঁ, যে কোনো মৃত্যু স্বাভাবিকভাবেই, আমরা তো এর আগেও বহু শোতে আমরা বলেছি যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে, সেখানে যেমন ইলেকশন কমিশনের কিছুটা পার্ট নিশ্চিতভাবেই থাকবে বোঝানোর ক্ষেত্রে। আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের এই ধরনের মুখপাত্র যারা প্রত্যেক দিন বসে টিভিতে, তারা যেভাবে উস্কানি দিয়েছে, সব নাম কেটে যাবে, সবাইকে বাদ দিয়ে দেওয়া হবে, চাকরি খেয়ে নেবে, সাসপেন্ডেড হয়ে যাবেন, এই আতঙ্কটাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে। এবং যার জন্যই আমরা দেখলাম 4টে আঙ্গুল নেই সেই লোকও নাকি ডেথ, মানে হচ্ছে সুইসাইড নোট লিখে যাচ্ছে। এবং আজকে ক্রীড়ামন্ত্রীরও ওই একটা নোট দেখলাম, তো দুটোকেই এক মনে হচ্ছে, বানান টানান ভুল সব একই, মানে স্ক্রিপ্টেড, যেগুলো বোঝাই যায়। তো শেষ কথা একটাই বলবো যে ফাইনাল হিয়ারিংয়ের অবধি আমাদেরকে অপেক্ষা করা উচিত। প্রথম কথা, এখানে বারবার করে তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে, সরকার তাদের সাথে আছে। সরকারের কিচ্ছু করার ক্ষমতা নেই। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ, এবং সরকার বহুভাবে এটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টের দরজাও করা নাড়িয়েছিল। সরকারের কোনো ভূমিকা এখানে নেই, এটা মানুষকে আমরাও বলতে চাই। রাজ্য সরকারের কিচ্ছু করার ক্ষমতা নেই।
সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের না নাম কাটার ক্ষমতা আছে, না মমতা বন্দ্যোপাধ্যায়ের অবৈধ ভোটার যাদেরকে নাম বাদ যাবে তাদের নাম যুক্ত করার ক্ষমতা আছে। বৈধ ভোটারটা তৃণমূলের পার্সপেক্টিভে যেটা, সেটা হচ্ছে যে 5 বছরের বাচ্চাটা তার আবার সে আবার বাবা হয়ে গেছে, আর লাভলি খাতুন যে তাদের টিকিট পেয়ে পঞ্চায়েতের প্রধান হয়ে গেছিলো, তারা আমরা বলছি তারা অবৈধ ভোটার, আর ওদের কাছে ওটাই হচ্ছে বৈধ ভোটার। সুতরাং এই ডিফারেন্সিয়েটটা মানুষকে বুঝতে হবে। বেশ, আমি যে কথা বলছিলাম মতুয়াদের আতঙ্কের কথা, এখনো তারা বুঝতে পারছেন না কি হতে চলেছে, ভোট দিতে পারবেন কিনা, আদৌ নাগরিক সেটা কিনা, মানে সেটাই জানেন না ওনারা। একটু দেখাই কি বলছেন, দেখুন। এই দেশে চলিয়ে আইছি, এই দেশে চলিয়ে আইছি, যাই হোক এই কষ্ট করিয়া এই চলিয়ে হান একটু যাই হোক একটু দাঁড়াইছি যেমন তেমন। আর না হলে আমাকে কি করার আছে, সরকার যদি আমাকে করিয়ে না দেয় কি করার আছে, আমাকে এইভাবে থাকতে হবে। টেনশনে তো অবশ্যই আছি। আমরা তো এখানে কয়েকদিন বাঁচবো, মরে যাব, কিন্তু ওই ছেলে মেয়ের একটু ভবিষ্যৎ রাস্তা যদি না থাকে, আমাকে তো কষ্টে জীবনটা চলিয়েই গেল। যাদের আসেনি আমরা তো তারা একটু আতঙ্কে আছে। হ্যাঁ, আপনিও আতঙ্কে আছেন? হ্যাঁ, যাদের আসেনি তারা তো আতঙ্কে থাকাই স্বাভাবিক এবং আছে। তারাও চাইছে যে তাড়াতাড়ি একটা সমাধান হোক। এই কনফিউশনটা কিভাবে কাটবে? আমি সুপ্রিয় খুব ছোট করে একটু তোমার কাছে এই উত্তরটা একটু নিয়ে নেবো, তারপরে বাকিদের কাছে আসবো। দেখো, কনফিউশনের কথা আমি শুরুতেই প্রথমত আমি আবার মানে এটা জানি, এটা দীর্ঘবার আলোচনা হয়েছে, আবারও বলে দিচ্ছি, এসআইআর আর সিএ এক জিনিস নয়। তারপরেও আমি এটা জানতে চাইছি তোমার কাছে, কেন আমরা শুরু থেকে বারবার করে একটা কথা বলি, এই গুলিয়ে দেওয়ার যে বিষয়টা না, দেখো স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো বিরোধিতা থাকবে, কিন্তু কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এবং তৃণমূল তাদের একটা অন্তত দায়িত্বজ্ঞান এইটা থাকা উচিত সকলেরই আমাদের, যে নাগরিকত্বের সাথে তো আমরা পরিষ্কার বলে এসেছি স্বরাষ্ট্র দপ্তর ছাড়া ইলেকশন কমিশনের কোনো রাইট নেই কোনো নাগরিককে এখান থেকে তাড়িয়ে দেওয়ার। আর এটা নাগরিকত্বের কোনো প্রচার বা নাগরিকত্ব নিয়ে কোনো বিচার বিবেচনা হচ্ছেই না, তো এই কনফিউশনের কোনো প্রশ্নই নেই। আর নাগরিকত্বের ক্ষেত্রে বারবার করে যেটা বলে যে সিএর জন্য তারা আবেদন তো করতেই পারেন, মতুয়াদের কথাই বলছি আমি। কি করবেন না, ভোট দিতে পারবেন? কেন ভোট দিতে পারবেন না? কেন ভোটটা দিতে পারবেন না? তাদের এতদিন ভোট দিয়ে এসছে তো, অনেকের তো কাগজপত্র একদম না দরকার। আমার কথা বলছেন, আমি সেটাই তো বলছি, যদি একান্তই বিরাট অসুবিধা হয়ে থাকে, তাদের কাছে কিচ্ছু নেই, কোনো কাগজটাই নেই, কোনো কাগজই নেই, কিন্তু তারা এখানে তো বাস করছেন এতদিন ধরে, তারা তো এখানে বাস করছেন। এবং হিন্দু উদ্বাস্তুদের জন্য তো পরিষ্কার করে সরকার এটা বলে দেওয়া যে তারা সিএতে আবেদন করলেই তারা এই দেশের নাগরিক বলে গণ্য হবে, তাদেরকে ভোটার কার্ড তাদের তৈরি করে দেওয়া, যদি যে ভোটার কার্ড আছে সেটাকে কন্টিনিউ করতে হবে। আসামের অভিজ্ঞতাও তো খুব এই হচ্ছে এইটাই আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম, সমস্যা এই জায়গাতেই। আপনারা প্রত্যেকটা বিষয়তে মানে প্রত্যেকটা জায়গাতে এনআরসি এখানে এনআরসির পার্লামেন্টে পর্যন্ত আলোচনা হয়েছে যে এনআরসিকে নিয়ে আমরা কোনো কিছু ভাবছি না, এখনই ভাবছি না। আর যদি ভাবতেই হয় তাহলে 1985-এর যে রুলটা হয়েছিল সেটা তো আমরা করিনি। সেই সময় ডিটেনশন ক্যাম্পের যে শুরুটা কোন আমলে হয়েছিল? স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থহীন ভাষায় বলেছে, প্রধানমন্ত্রী ব্যর্থহীন, তাদের কথাও যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে মানুষকে বলো তাহলে কার কথা বিশ্বাস? অশোকদার কাছে আসবে, এনআরসি কোনো প্রশ্ন অশোকদার কাছে আসে। অশোকদা, কিভাবে দেখছেন এই এত মানে যেটুকু পর্যায়ে এসআইআর হয়েছে? দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে এসআইআর একটা প্রক্রিয়া নতুন কোনো কিছু নয়, এর আগে আরও 8বার এসআইআর হয়েছে এই দেশের মধ্যে। তো কোনোবার এসআইআর নিয়ে এই ফিয়ার সাইকোসিস তৈরি করার চেষ্টা রাষ্ট্রশক্তিকে করতে দেখা যায়নি, যেটা এইবারে এবং খোদ রাষ্ট্রশক্তি এবং সেই দলের নেতা, নাম করে বলছি শুভেন্দু অধিকারী, একটু আগে বিজেপির মুখপাত্রের কথা আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনছিলাম। বলা হচ্ছে ভীতির পরিবেশ হয়েছে, তো ভীতির পরিবেশ। 52 জন বিএলও বিহারে জেল খাটছে, 2 কোটি নাম বাদ চলে যাবে, পাকিস্তান পাঠিয়ে দেবো, বাংলাদেশ পাঠিয়ে দেবো, শ্রীলঙ্কা পাঠিয়ে দেবো, মঙ্গল গ্রহে পাঠিয়ে দেবো। কে? শুভেন্দু অধিকারী কি নির্বাচনী কমিশনার, সিও? এই অথরিটি তাকে কে দিয়েছে? একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছে। ভীতির পরিবেশ শুধু এ রাজ্যে নয়, ভীতির পরিবেশ সারা দেশ জুড়ে তৈরি হয়েছে। কাজের চাপ, মানসিক চাপ, তা গ্রহণ করতে না পেরে অনেক বিএলও মারা গেছেন, অনেকে আত্মহত্যা করেছেন, সাধারণ মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পানিহাটির কথা বলছিল, 4টে আঙুল নেই, ছেড়ে দিলাম আমি, যুক্তি তর্কের খাতিরে সুপ্রিয়ার কথাটাকে আমি সাইডে রাখলাম। খৈরুল শেখ বিষ খেয়ে নিজে বিবৃতি দিয়েছে, মিথ্যে কথা বলেছে, লোকটা মিথ্যে কথা বলেছে, এসআইআর আতঙ্কে তিনি বিষ খেয়েছিলেন। আমাদের বক্তব্যের জায়গায় একজনও বৈধ ভোটারের নাম যদি বাদ দেওয়ার চক্রান্ত হয়
তাহলে কিন্তু কংগ্রেস চুপ করে বসে থাকবে না। না, বিজেপি এবং তৃণমূল কিন্তু অশোক দা দুজনেই এটা করছে আমি এই রাজ্যে দাঁড়িয়ে। বিহার বাদ দিয়ে বাকি প্রথমত বিহারেও না, না, শুনুন, এতগুলো শুনুন। মৃত্যুর আমরা দেখিনি। না মৃত্যু তো হয়েছে। না বিহার কেন, মধ্যপ্রদেশে হয়েছে, না হয়েছে উত্তরপ্রদেশ হয়েছে, হ্যাঁ, উত্তরপ্রদেশে কেরালায় হয়েছে। হয়েছে কিন্তু এই আপনি যে অস্বীকার করতে পরিমাণ, পারছেন আমি ব্যাপারটাকে? বলছি সংখ্যার কথা, এত সংখ্যায় মৃত্যু এবং যেটা বলা হচ্ছে যে এসআইআর আতঙ্কে বা এসআইআর আবহে এই মৃত্যুর ঘটনা, এটা তো অন্য কোনো রাজ্যে হয়নি। এই রাজ্যে এই পরিমাণে আতঙ্কটা তৈরি হলো কেন? না বা কে করলো আতঙ্কটা? কে করলো? আপনাকে বলছি যদি আপনি তথ্য তালাশ করেন, যে ডেটা রয়েছে, পশ্চিমবঙ্গে 3 জন বিএলও মারা গেছে আর মোট 27 জন বিএলও মারা গেছে সারা দেশে। আমি বলছি এই ভীতির আবহ রাষ্ট্রশক্তির মদতে। এই যে বলছে না সি এর কথা হয়নি, আপ ক্রোনোলজি সমঝো, সি এর পরে এনআরসি, এটা কে বলেছিল? অমিত শাহ বলেছিল। শুনুন, মূল কথাটা হচ্ছে মানুষের মূল সমস্যার ইস্যুগুলো থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্ত। এরকম আপনাদের মনে হয়নি? 2012 থেকে দিনের পর দিন আমরা টিভি ডিবেট করেছি, আপনারা টিভি ডিবেট করেছেন, আমরা এসে মিডিয়া ট্রায়াল বসিয়ে দিয়েছি। ন্যাশনাল হেরাল্ড থেকে কত কোটি কোটি হাজার কোটি টাকা নাকি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী চুরি করে ইতালিতে নিয়ে চলে গেছে। আজকে ইডির মুখে ঝামা ঘষে দিল দিল্লি কোর্ট, ইডির সাপ্লিমেন্টারি চার্জশিট নাকচ করে দিল। আর অন্যদিকে যিনি গ্রাম স্বরাজের ভাবনা ভাবতেন, সেই মানুষটার নাম মনরেগা প্রকল্প থেকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। তা নিয়ে মিডিয়া ট্রায়াল হয় না। মানুষের মূল সমস্যাগুলো থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই খেলাটা চলছে, কিন্তু বাংলার বুকে এই খেলা সফল হতে আমরা দেব না। বেশ, শুদ্ধিকরণ হচ্ছে, আমাদের নতুন করে বলার কিছু নেই। সারা ভারতবর্ষে এসআইআর চলছে, আমাদের সঙ্গে আরও 11টি রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো হইহল্লা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, শ্বশুর বাবা হয়ে যাচ্ছে। বাবা উত্তর 24 পরগনায় 10 পুত্র, মুর্শিদাবাদে 3 কন্যা, 5 কন্যা, তারা মাল্লায় আছে। এইসব বিভিন্ন রকমের তথ্য উঠে আসছে, শুনছি আর কি। বড়দার কাছে আসবো। বড়দা, এটা হচ্ছে যে এসআইআর চলছে বা এসআইআরের আজকে খসড়া বেরিয়েছে, নাম যাদের আছে দেখবেন, হিয়ারিং হবে, এটা একটা প্রসেস। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে এসআইআর শুরুর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো বলেছিলেন যে কেউ এসআইআরের ফর্ম ফিল আপ করবেন না, কেউ এসআইআর নিয়ে তাদের নেতা মন্ত্রীদের তিনি নির্দেশ দিয়েছিলেন, এই এসআইআর তিনি মানেন না, তার দলের নেতা নেত্রীরাও মানেন না। কিন্তু আমরা এই পর্বে কি দেখলাম, যে সব থেকে আগে দৌড়দৌড়ি করলো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, তাদের ব্লক স্তরের লোকজন। আবার দেখলাম ব্রাত্য বসু একটা পোস্টার করেছে, ভালো বিএলএ যারা কাজ করেছেন তাদের সংবর্ধনা দেওয়া হবে এই এসআইআর পর্বে, যারা ভালো বিএলএ কাজ করেছেন। তাহলে আপনি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আর তার দল বা তার সিদ্ধান্ত, আপনি এই যে প্রথম জায়গাটাই তো বিভ্রান্তি, প্রথম জায়গাটাই তো মানুষকে বিভ্রান্তি করবার একটা পুরো নাটক তৈরি হচ্ছে। এখন কথাটা হচ্ছে যে এসআইআর শুরুর পর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে গাছে বেঁধে রাখবো, আর শুভেন্দু অধিকারী বললেন যে কি জেলে পুরে দেবো। তারপরে বললেন, মানুষকে বললেন যে শুভেন্দুবাবু বললেন যে 1 কোটি অধিক, 1,20,00,000, 1.5 কোটি মানুষ চিহ্নিত হবে, তারপরে হচ্ছে যে বাংলাদেশ সীমান্ত দিয়ে তাদেরকে আর বাংলাদেশে পাঠিয়ে দেবেন। আর মুখ্যমন্ত্রী এখানে বললেন কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। এখন মুখ্যমন্ত্রী বৈধ ভোটারের নাম বাদ যাবে না এটা ঠিক, কারণ ওই যে সল্টলেকের গায়ক তিনি স্বর্গ থেকে আসছেন, এসে বৈধ ভোটার হিসেবে ভোট দিয়ে যাচ্ছেন, আর এখানে শুভেন্দু 1,20,00,000 কথা বলছেন। এই যে বেসিক জায়গায় মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই তৃণমূল আর বিজেপির যে এই যে কথা, মানুষ তো বিভ্রান্ত হয়েছেন। ফর্ম ফিল আপ করতে গিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছেন, ডকুমেন্টেশনের ক্ষেত্রে মানুষ বিভ্রান্ত হয়েছেন। এমন মানুষও আছেন যাদের 2002 সালে নাম নেই, কিন্তু 2025 সালে ফর্ম এসছে, এনুমারেশন ফর্ম এসছে, তিনি ভাবছেন যে 2002 সালে নাম না থাকলে আমরা তাহলে কোথায় যাব। এরকমও মানুষ আছেন। এই বিভ্রান্তি করবার কোনো প্রশ্ন তো তৈরি হওয়ার কথা ছিল না। ইন্টেন্সিভ রিভিশন এ তো ভারতবর্ষে প্রত্যেক বছর নির্বাচন কমিশনের থেকে হয়। আজকেও মনোজ আগরওয়াল তিনি হচ্ছে যে সিইও, তিনি হচ্ছে সাংবাদিক সম্মেলন করছিলেন, আমি আসবার সময় দেখছিলাম, তিনি পরিষ্কার একটা কথাই বলছেন যে যাদের নাম ভোটার লিস্টে আছে, যাদের হচ্ছে যে ওই ম্যাপিং হয়েছে, যাদের
সমস্ত ডকুমেন্টেশন ঠিক আছে, তাদের নাম ভোটার লিস্টে থাকবে, এখানে বাদ দেওয়ার কিছু নেই। তিনি যেখানকার বাসিন্দা হন তাদের নাম ভোটার লিস্টে থাকবে, স্বাভাবিক, এটাই স্বাভাবিক ব্যাপার। নির্বাচন কমিশন যদি প্রথমে এই ভূমিকা গ্রহণ করতো, এই কথাগুলো বলতো, তাহলে এত বিভ্রান্তি ছড়াতো না। আজকে হচ্ছে যে দাঁড়িয়ে সুপ্রিয়দা বলছিলেন যে মতুয়াদের নাগরিকত্বের বিষয় এখানে এসছে। সুপ্রিয়দা বলছিলেন ঠিক আছে নাগরিকত্ব নেই, কিন্তু ভোট দিতে পারবে। আরে দেশের নাগরিক যদি কেউ না হয় সে কী করে ভোট দেবে? তার অধিকার কী করে জন্মালো সে ভোট দেওয়ার? কথাটা হচ্ছে নাগরিকত্ব দেওয়ার জন্য যে এসআইআর তো নয়, বা এইসব নয়, এইসব কর্মকাণ্ড নয়। নাগরিকত্ব কী হবে সে পরের প্রশ্ন। কিন্তু যে লোকটা আপনাকে ভোট দিল, এতগুলো এমএলএ এমপি ওই মতুয়া অঞ্চল থেকে, ওই বনগা লাগোয়া থেকে নদিয়া অঞ্চল পর্যন্ত এতগুলো নেতা নেত্রীদের জয়ী করলেন, তা বিজেপিরই আছেন। শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, অসীম সরকার, স্বপন মজুমদার, ওই কি কীর্তনিয়া, এরা যারা জয়ী হলেন ওই অংশদের, তারা তো এই মতুয়াদের ভোটেই জয়ী হয়েছেন। তাদেরকে এখন আপনি বলছেন নতুন করে নাগরিকত্ব নিতে হবে, নতুন করে নাগরিকত্ব তাদেরকে দেওয়ার জন্য আপনারা এইসব কথাবার্তা বলছেন। সব বলবার কোনো মানে নেই। আজকে দাঁড়িয়ে আসামে এনআরসি হয়েছে, 10 লক্ষ হিন্দু মানুষের নাম চিহ্নিত হয়েছে, কারণ মুসলিম ছিল না। আমি তো ভেবেছিলাম যে এই যে 58 লক্ষ 58.5 লক্ষ পশ্চিমবাংলায় নাম যে বাদ গেল, 24 লক্ষর ওপরে প্রায় 25 লক্ষ মানুষ মৃত ভোটার, 12 লক্ষ 13 লক্ষ মানুষ হচ্ছে শিফটেড ভোটার, বাকি হচ্ছে যে আপনার বোগাস ভোটার থেকে শুরু করে যাদের হিয়ারিং টিয়ারিং হবে এই সমস্ত কিছু আছে। আমি গৌরবদা এখানে একটা কথা বলছি, সেটা মানে জানতে চাইছি, সেটা হচ্ছে যে তৃণমূলও বলছে বৈধ ভোটার যেন একজনও বৈধ ভোটার বাদ না যায়। কুণাল ঘোষের একটা রিয়াকশন আমি একটু শোনাতে চাইবো এখানে। বৈধ ভোটার একজনও যেন বাদ না যায়, তৃণমূল বলছে, বিজেপি বলছে একজনও যেন বাদ না যায়, তোমরাও তাই বলছো, অশোক দারাও তাই বলছে। এবার বৈধ ভোটার বাদ যাতে না যায় সেই চেষ্টা তো ইলেকশন কমিশন প্রথম থেকেই করছে, এবার সেই কারণে তো এসআইআর এর অবতারণা বলে তারা বারবার দাবি করেছে। তাহলে কনফিউশনটা কেন বা কোথায়? কুণাল ঘোষের এই বক্তব্যটা একটু শোনাই, আমি তারপরে একবার সুদীপের কাছে যাব, তারপরে আমি আসবো বাকিদের কাছে। কি বলেছেন দেখুন কুণাল ঘোষ। শাসক দলের কোনোটাতেই কোনো সমস্যা নেই, যা ভোটার তালিকা হবে সেই ভোটাররা উন্নয়নের স্বার্থে মানুষকে ভোট দেবেন, মিটে গেল। এবার আমাদের দেখতে হবে যে কোনো বৈধ ভোটারকে বাদ দিচ্ছে কিনা, বৈধ ভোটারকে হ্যারাস করছে কিনা। আমাদের আশঙ্কা বিজেপির নির্দেশে এই জাতীয় নির্বাচন কমিশন বাংলায় বেছে বেছে কয়েকটি জায়গায় বৈধ ভোটারদেরকে হয়রান করতে পারে। ফলে আমরা সতর্ক থাকছি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেত্রীর নির্দেশে আমাদের সমস্ত কাল ওটা বেরোনোর সঙ্গে সঙ্গে আমাদের আবার প্রত্যেকটি বুথে বুথে কাজ শুরু হয়ে যাবে। এই যে আমরা সতর্ক থাকছি, এই যে বলছেন কুণাল ঘোষ, আমি আসবো গৌরবদা, এই যে বলছেন কুণাল ঘোষ আমরা সতর্ক থাকছি, আজকে মুখ্যমন্ত্রী একটি বৈঠক ডেকেছিলেন, বিএলএদের সঙ্গে সেই বৈঠক ছিল, সেখানেও এরকম কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। আমি একবার একটু সুদীপের কাছে যাই। সুদীপ, আমি একটু আসি, একটু সুদীপের কাছে জেনে নিই, একটা ব্রেক নেব, আমি তারপরে আসবো। বলবেন আমি একটা লাইন কথাটা হচ্ছে কুণাল ঘোষ আজকে যে কথা বললেন বৈধ ভোটারের কথা, আরে মুখ্যমন্ত্রী তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের নেতা নেত্রীদের বলেছিলেন কাল থেকে ভোটার লিস্ট নিয়ে পাড়ায় পাড়ায় যান, ভুতুরে ভোটার ধরুন। তাহলে আজকে বৈধ অবৈধর বিষয়টা কুণাল ঘোষ বলছেন কেন? সেদিনকে তাহলে মমতা ব্যানার্জি ভুল বলেছিলেন, এখন কে ঠিক কে ভুল সেটা ঠিক করতে হবে। এবং এই যে কি করণীয় তাহলে, মানে এই যে নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন বা কুণাল ঘোষ যে কথা বলছেন, করণীয় কি যদি দেখা যায় কোনো এইভাবে যদি কোনো ভুল সামনে আসে ইলেকশন কমিশনের? দেখুন, আমি প্রথমে কয়েকটা কথার তো আগে উত্তর দিই। বিজেপি প্রতিনিধি কি গোল গোল কথা বললেন কিছু বুঝতে পারলাম না। বলুন কাগজপত্র নেই তো কি হয়েছে, আপনি এখানেই আছেন, আপনার নিশ্চয়ই ভোটাধিকার থাকবে। মানে এটা কিসের ভিত্তিতে উনি যদি বলছেন, ওনার যখন বলার সময় আসবে, মানে একজনের কাছে কাগজপত্র নেই, তার ভোটাধিকার চলে যাচ্ছে, নাগরিকত্ব পাচ্ছেন না, তিনি 2026-এর ভোটটা কি করে দেবেন, কিসের ভিত্তিতে দেবেন, এটা যদি একটু স্পষ্টভাবে ওনারা বলেন। দ্বিতীয়, উনি বললেন যে প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, তবু আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বিশ্বাস করছেন না। সত্যিই তো স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একজন সিরিয়াস ব্যক্তি, মানে একটা সিরিয়াস পোস্ট, একটা চেয়ার, সেই চেয়ার থেকে বলা হচ্ছে যারা ভারতবর্ষে জন্মেছেন তারা ভারতবর্ষের ভোটার, যারা ভারতবর্ষে জন্মাননি তাদের ভারতবর্ষে ভোটাধিকার নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর একথা যদি সত্য হয়, তাহলে করাচিতে জন্মানো লালকৃষ্ণ আদবানিও ভারতবর্ষে ভোট দেবেন না, বাংলাদেশে জন্মানো শান্তনু ঠাকুরও ভারতবর্ষে ভোট দেবেন না,
বিধায়ক বিজেপির অসীম সরকার, তিনিও পশ্চিমবঙ্গে ভোট দেবেন না, এবং শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুররাও ভারতবর্ষে ভোট দেবেন না। তাদের হিসেব মতো বাংলাদেশে তাদের ভোটাধিকার থাকার কথা। উনি সম্ভবত এটাই বলতে চেয়েছেন। দ্বিতীয় প্রসঙ্গে আসি, যে আপনি বলছেন যে তাহলে কি হবে। দেখুন, রাজ্য সরকারের পক্ষ থেকে মে আই হেল্প ইউ বলে একটি ক্যাম্প রয়েছে, আর সিপিএম এর প্রতিনিধি একদম বসে ডাহা মিথ্যাচার করলেন। আমি জানি না, মানে এই তথ্যের এত স্বল্প তথ্য নিয়ে কি করে চায়ের দোকানে বসে এই ডিবেটগুলো করলে ঠিক ছিল, কিন্তু এটা সংবাদ মাধ্যমে বসে যখন বলছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন কেউ এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন না, কোথায় বলেছেন মুখ্যমন্ত্রী এরকম একটা বক্তব্য? যদি সিএন নিউজ একটু দেখায় তাহলে আমার মনে হয় একটু ভালো হতো। বরং মুখ্যমন্ত্রী বলেছেন সবাই খুব ভালোভাবে এনুমারেশন ফর্মগুলো ফিল আপ করুন, যাতে বিজেপি আপনাদের ভোটাধিকারটা নিয়ে কোনো রাজনীতি করে আপনার নামটা বাদ দিতে না পারে। সুতরাং তথ্যের অপলাপ করবেন না, সত্যের অপলাপ করবেন না। যাই হোক, আমি যদি এরকম কারোর নাম সত্যি তো যেটা বাদ গেছে, এটা খসড়া তালিকা, ফাইনাল লিস্ট নয়। এক্ষেত্রে আমি খুব পরিষ্কারভাবে বলবো, রাজ্য সরকারের মে আই হেল্প ইউ ক্যাম্প রয়েছে, এবং তৃণমূল কংগ্রেস বাংলার ভোট রক্ষা শিবির প্রত্যেকটা বুথে বুথে ক্যাম্প রয়েছে। যে রাজনৈতিক দলগুলো বলছে যে আমরা বৈধ ভোটারদের, নাগরিকদের পক্ষে, আমি তাদের কোনো রাজনৈতিক দলকে এই জাতীয় কর্মসূচির মধ্যে দিয়ে যেতে আমরা দেখিনি। যে যখন এসআইআর চলছে তখন বিজেপির প্রতিনিধি বলছেন এনআরসি, সিএ সব কিছুকে সামনে নিয়ে আসা হচ্ছে। আচ্ছা, এসআইআর প্রক্রিয়াটা তো চালাচ্ছে নির্বাচন কমিশন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব কে দেবে? দেবে ভারতবর্ষের সরকার। তো সেক্ষেত্রে বিজেপি কি করে মতুয়া গড়গুলোতে, আমাদের একদম ঠাকুরনগর থেকে উত্তর 24 পরগনা, বনগাঁ, বসিরহাট, বাগদার, অশোকনগর, এই সমস্ত হাবড়াতে যে জায়গাগুলো, সেখানে বিজেপির প্রতিনিধিরা পদ্মফুলের প্রতীক লাগানো ক্যাম্প থেকে কি করে 800 টাকা দিয়ে নাগরিকত্ব দেওয়া হবে, সেই রকম একটা করে ক্যাম্প খুলে বসে আছেন। এর উত্তর যদি বিজেপির প্রতিনিধি দেন তাহলে বুঝতে নেব। সুপ্রিয়, ফিরে এলাম বিরতির পর। আমি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটা তথ্য এখানে দিয়ে রাখি। খসড়া ভোটার তালিকায় কোন জেলার কতজনের নাম বাদ গেল, আমি কয়েকটা জেলা একটু এখানে উল্লেখ করব। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম মতুয়াদের নিয়ে, কারণ তাদের একটা কনফিউশন এখনো পর্যন্ত রয়েছে। এবং মতুয়া সম্প্রদায়ের বাস যে সমস্ত জেলাগুলোতে বেশি, নদিয়া বা উত্তর 24 পরগনা। আমি যদি প্রথমে এই দুটোর কথা একটু বলি, তাহলে 2,16,623 জন নদিয়া, 2,16,623 জন নদিয়া সেখানে বাদ গিয়েছে এখনো পর্যন্ত খসড়া তালিকায়। এবং পাশাপাশি উত্তর 24 পরগনার দিকে যদি একটু নজর রাখি, তাহলে 7,92,113 জন, 7 লক্ষের কিছু বেশি উত্তর 24 পরগনা, এবং নদিয়াতে 2 লক্ষের কিছু বেশি। চলে আসি একটু দক্ষিণ 24 পরগনা, 8,18,432 জনের নাম বাদ গিয়েছে। কলকাতা দক্ষিণ 2,16,150 জনের নাম বাদ গিয়েছে। কলকাতা উত্তর 3,90,390 জনের নাম বাদ গিয়েছে। পূর্ব মেদিনীপুর 1,41,936 জনের নাম বাদ গিয়েছে। এরকমই দীর্ঘ এই তালিকা। আপনারা ডেফিনেটলি আলোচনা চলতে চলতে আমরা সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু একটু আলোচনাও তার সঙ্গে সঙ্গে করব। সুপ্রিয়, অনেকগুলো অভিযোগ করা হলো বাম, অশোকদা এবং তৃণমূলের তরফ থেকে। প্রথমত হচ্ছে, সুদীপ হয়তো ঠিকমতো শোনেনি, আমি এটা বলিনি যে নাগরিকত্ব না নিয়ে, মানে নাগরিকত্ব নেই তাদেরকে। আমি বারবার একটা কথা বলছি, যাদের নাগরিকত্ব নেই, প্রথম কথা 2002-এর লিস্টে মতুয়া হোক, আমি হই, আপনি হোক, যাই হোক, তাদের নাম যদি থেকে থাকে, তাদের পূর্বপুরুষের বাবা, মা, ঠাকুরদা, তাদের নাম থেকে থাকলে তাদের প্রশ্নই নেই কোনো এনুমারেশন ফর্ম ভরার, তাদের নাম থাকবেই। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে, তারা যবে এসছে তার পরবর্তীকাল থেকে যাদের কিছুই নেই, তাদের এনুমারেশন ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে, তাদের ন্যূনতম সার্টিফিকেটগুলো দিতে বলা হয়েছে। স্বাভাবিকভাবেই এই যে আগে থেকে বলে দেওয়া যে এতগুলো নাম বাদ যাবে, এই ফিয়ার সাইকোসিসের কথা যেটা অশোকদাও বলবার সময় বললো যে রাষ্ট্রশক্তি নাকি বলেছে, এটা সব থেকে বেশি বলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই মতুয়া। আর দ্বিতীয় কথা যে এই যে ক্যাম্পগুলোর কথা বলা হচ্ছে, তো ক্যাম্পগুলো তো আমরা বিজেপি ঝান্ডা, আমি বিজেপির প্রতিনিধি, তারা 2026-এ ভোট দেবেন কিভাবে? সেটাই তো বলছি। এতক্ষণ কি বললাম, কিভাবে ভোট দেবে? মতুয়ারা সিএ ফর্ম ফিল আপ করলে তো তারা সিএ ফর্ম ফিল আপ করবে, যাদের 2002-এ নাম নেই তারা সিএ ফর্ম ফিল আপ করবে। পরিষ্কার করে তো বলছি, আর কত জোরে চাচিয়ে বলবো তাদেরকে না? অবশ্যই 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 পরিষ্কার করে সবাই বলেছে। তোমরা যদি না বুঝতে পারো কিছু করার নেই।
এই দেখো শুনেছেন আগে কখনো? দ্বিতীয় অনেক কিছুই তোমরা শোনো না, রক্তগঙ্গা বয়ে যাবে কেউ বলেছিল তো শুনেছে? খসড়া তালিকা গোটা বেরোনোর পরে। প্যানেলে যারা আছে, না না, এক মিনিট সংবাদ রক্ত, মাধ্যমের এক মিনিট, যারা আছে, না না, কেউ শুনেছেন? সেটাই বলছি, Enumeration form রক্তগঙ্গা fill up বয়ে করলে যাবে ভোটাধিকার বলেছিল তোমার পেয়ে যাবে। মুখ্যমন্ত্রী। তুমি এখানে গৌরবকে বললে তোমার মুখ্যমন্ত্রী নাকি কোনো কথা বলেননি হচ্ছে তোমার এসআইআর নিয়ে। তোমাদের এক একজন নেতা, ব্যারাকপুরের এমপি পার্থভূমি বলেছিল রক্তগঙ্গা বইয়ে যাবে, কি করেছে এখনো অবধি? বইয়েছে? আর তোমরা যে ক্যাম্পের কথা বলছো যে কি সরকার নাকি দুয়ারে রয়েছে, সেগুলো তোমাদের কর্মীর থেকে বেশি আইপ্যাকের কর্মীরা রয়েছে, সেটা সবাই জানে। সুতরাং এই যে কাজ তোমরা দীর্ঘদিন ধরে করে, আর বিএলওদের উত্তরটা মৃত্যুর পেলাম কথা, বিএলওদের মৃত্যুর উত্তরটা কথা পেলাম না। 2002 সালেও এই মৃত্যু ঘটেছিল, পিংলা থেকে না, শুরু বলছি করে উত্তরটা কোলাঘাট থেকে পেলাম শুরু না। করে ডানকুনি, কিন্তু আমরা সেই পুরনো ইতিহাস আনতে আমি চাইছি না, কারণ বিতর্ক আরো বাড়বে। ফর্ম ফিল আপ সুতরাং মুখ্যমন্ত্রী বিএলওদেরকে যে হুমকি দিয়েছিল যে রাজ্য সরকার কিন্তু থেকে যাবে, ইলেকশনের মতো হবে, এই বক্তব্যটা নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী নিজে দিয়েছিলেন। সেই ফুটেজটা পারলে আপনি সিএম দেখিয়ে দিন সুদীপকে। তাহলে এই ভয়ভীতির আবহাওয়াটা কে তৈরি করেছিল? তারা যোগ্য মুখ্যমন্ত্রী তৈরি করেছিল। আর মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তো এই এসআইআরটা হচ্ছে। 2005 সালে তো এই মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী থাকাকালীন পার্লামেন্টে গিয়ে চেঁচামেচি করেছিল সিপিএম এর এগেস্টে। এই মুখ্যমন্ত্রী তো বলেছিলেন। আজকে কি হলো? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, সুদীপ এক মিনিট, আমি একটা জিনিস বুঝতে পারছি, মানে দুজনকে যখন ফ্রেমে দেখছিলাম সুপ্রিয় একটু বেশি রেগে যাচ্ছে কেন ভাই? না না, রেগে সুদীপ তো যাবার, খুব ঠান্ডা মাথায় উত্তর দিচ্ছে। না না, রেগে যাবার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে যে আমি কথাটা পরিষ্কারভাবেই বলেছি। ওদের অসুবিধা হচ্ছে বিজেপি ক্যাম্প করে ঝান্ডা লাগিয়ে সিএ ক্যাম্পে বসবে, তাতে অসুবিধা কি? ওরা বসুক, ভোটাধিকার থাকবে, ওরা বসুক, কোথা থেকে অসুবিধা কি আছে? ওদেরকে কে বাধা দিয়েছে যে তৃণমূলের পক্ষ থেকে সিএ ক্যাম্প না করতে কেউ বলেছে? রাষ্ট্রশক্তি বলে দিয়েছে যে তৃণমূল করতে পারবে, তার ভোটাধিকার থাকবে। এটা কোথা থেকে এলো? এটা কোথা থেকে যদি পেলে? 2002 পরিষ্কার কথা, 2002 যাদের নাম থাকবে তারা তো মতুয়া হতে পারে, বাবা, 2002 তাদের তো এর ভোটাধিকার কথা এমনি বলছি না আছে। তা তুমি কোন প্রশ্নটা করছো? আমি 2002 তুমি কি এর করে কথা বুঝলে বলছি না, তাদের নাম আমি বাদ যাবে? বলছি- এক মিনিট, এবার আমি ওকে কাউন্টার প্রশ্ন আমি করছি। বলছি, তুমি কি এই যে করে জানলে তোমাদের- মতুয়াদের সকলের নাম বাদ যাবে? কে তুমি কি বলছে করে জানলে? সকলের নাম বাদ যাবে? আমি বলছি না বাদ যাবে। এই তো বললে মতুয়াদের নাম বাদ যেতে পারে, আমি তুমি কি করে বলছি না জানলে? বাদ যাবে, আমি বলছি তুমি একটু খবর নিয়ে দেখো। না না, আমার খবর না, তো আমি তোমার থেকে খবর চাইছি তো সুদীপ ভাই, আমি তোমার থেকে খবর চাইছি। তুমি কি করে জানলে মতুয়াদের নাম বাদ যাবে? এটা একটু বলে দাও। হাবড়া, বনগা, বসিরহাট, গাইঘাটা সহ ঠাকুরনগর সহ এই যে বিধানসভাগুলোতে যে নামগুলো খসড়া তালিকায় বাদ গেছে, তারা কিন্তু কেউ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানের নাম বাদ হ্যাঁ, যায়। সেটা হিয়ারিং এর পর যে উঠবে না, তুমি কি করে বুঝলে এখন? দাঁড়াও, যাদের আরে নামটা তো লিস্টটা তো বেরিয়েছে। হ্যাঁ, তাতে হিয়ারিং এর পর যে ওটাকে ফ্রেশ লিস্টে বেরোবে না, তাদের নাম তুমি কি করে জানলে? গেছে তাদের মতুয়াদের নাম বাদ গেছে। আরে বাবা, আমি বলছি খসড়ার পরে, হিয়ারিংটার পরে যখন ফ্রেশ তালিকা বেরোবে তখন যে ওই ব্যক্তিগুলোর নাম থাকবে না, তুমি এটা আগে ভাগে কি করে জানলে? আমি এই প্রশ্নটা করছি। না না, আমি বলছি পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা হয় তো। আমি মানে এই সব গোল গোল না, আমি বলছি তুমি জানলে কি করে? এক মিনিট, সেই অনুযায়ী তো পরীক্ষা সুদীপ, এক মিনিট, আগে ভাগে কি করে জানলে তাদের নাম? এক মিনিট প্লিজ, সুদীপ ভাই এক মিনিট। সুপ্রিয়, আমি একটা জায়গায় কনফিউজড। যাদের নাম বেরোলো, মানে এই 58 লক্ষের কিছু বেশি বাদ দিয়ে যাদের নামটা এই মুহূর্তে এনলিস্টেড হলো, তারপরে আরো ঝাড়াই বাছাই হবে। তারপরে কেন এবং কমবে। যাদের নাম নেই, যাদের আমি নাম বলছি কোনো কারণে নেই, না, তাহলে যাদের নাম কোনো কারণে নেই তাদের কথা বলা হচ্ছে। Interesting। যাদের আছে এই তাদের প্রথমবার তাদের আবার আলাদা করে দেখার বিষয় আছে। কনফিউশন থাকারই কথা না। সেটাই তো বলছি আমি, তখন ও তো গোল গোল ঘোরাচ্ছে বেশ, ইচ্ছা করে। বেশ, আমি আসবো, সুদীপ আসো প্লিজ। প্রতিনিধি এই প্রথম শুভেন্দু অধিকারীকে ডিফার করলেন কিন্তু সিএন নিউজে। এটা বড় খবর। শুভেন্দু অধিকারী বলছেন 1.5 কোটি নাম বাদ যাবে, আর ও বলছে যা নাম বাদ গেছে তার থেকে আরো ঝাড়াই বাছাই হয়ে বহু কম সংখ্যক নাম বাদ যাবে। আচ্ছা, ভালো। বেশ, সমস্যা আমি হচ্ছে আসবো। শ্বাস নিঃশ্বাস আসবো, প্রশ্বাস please, নিতে গেলেও শুভেন্দুর নাম নিতে হয় তোমাদের। একটু অশোক এই হচ্ছে তোমাদের সমস্যা। এক মিনিট, একটু অশোক দা এমন বলো, কাটা কাছে যাই, ঢুকেছিল please, 1956 অশোক দা, এখনো বেরোতে পারে। সুপ্রিয়, আমি আসবো প্লিজ। হ্যাঁ, অশোক দা। প্রথম কথাটা হচ্ছে যে তৃণমূলের কথায় কিংবা রাজ্য সরকারের কথায় মানুষ কি করে বিশ্বাস রাখবে? প্রশাসনিক সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সুতিতে গিয়ে বলেছিলেন ওয়াকফ আইন কার্যকরী হতে দেবেন না। ফলত তাঁর কথা বিশ্বাস করে রাজ্য সরকারের উপর ভরসা রেখে আমরা দেখেছি অমিত পোর্টালে নাম তোলা বন্ধ হয়ে গেছিলো। তারপরে তড়িঘড়ি করে আবার অমিত পোর্টালে নাম তোলার জন্য জেলা শাসকদের কাছে নির্দেশ দেওয়া হবে। এবার যে কথাটা আমরা বারবার করে বলার চেষ্টা করছি যে দেখুন, ফিয়ার সাইকোসিস যেটা তৈরি হয়েছে, এর দায় বা দায়িত্ব মূলত যেমন বিজেপির ওপর বর্তায়, এ রাজ্যের তৃণমূলের ওপরও বর্তায়। কারণ এই চাপানুতরণটা চলেছে, গাছে মেরে রাখার কথা হয়েছে, এর মধ্যে কোথাও কোনোভাবে কিছু ভুল নেই। কিন্তু এই নাগরিকত্বর যে ব্যাপারটা নিয়ে এখানে বিজেপির প্রতিনিধি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যেটা বারবার কানে লাগলো, এবং আমি দেবারতে খুব অবাক হয়ে গেলাম
যে নির্বাচন কমিশনের কি করা উচিত, নির্বাচন কমিশন কি করবে, আপনিও আর সবাইকে বাদ দিয়ে মানে বিজেপি প্রতিনিধিকে জিজ্ঞাসা করলেন। মানে বিজেপি আর নির্বাচন কমিশন যে সমর্থক এইটা কিন্তু রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন। এবং যে কথাটা বিজেপি প্রতিনিধি একটু আগে বলছিলেন যে 10টা বাবা না 5টা মা, ওই মালদা মুর্শিদাবাদ, এগুলো তো সব মুখের কথা। আমরা তো প্রমাণ করে দিয়েছি, ব্রাজিলীয় মডেল 27 বার তিনি ভোট দিয়েছেন হরিয়ানাতে, ব্রাজিলীয় মডেল। এবং সবথেকে মজার কথা হচ্ছে, কেন আমরা শঙ্কিত বা আশঙ্কিত, আমাদের কিছু চুরি গেলে আমরা থানায় যাই অভিযোগ জানাতে, কিন্তু থানেদার যেখানে চোর সেখানে কার কাছে অভিযোগ জানাতে যাব? স্বয়ং জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ভোট চুরি হচ্ছে, এটা আমরা বলেছি। এবং 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 এক সেকেন্ড ভাই, তোমার কথা বলেছি, তেলেঙ্গানায় মিউনিসিপাল ইলেকশনে আরে বলতে দাও না রে ভাই, বলতে দাও না, দারুণ আরে বলতে দেবে তো, ওদের মুখপাত্রদের একাংশ বলতে দেবে তো, করে সেটা দিয়েছে। ওটা কি চুরি করে হয়েছে? আরে আমি বলছি, ওটা কি ভোট চোরের মাধ্যমে হয়েছে? সেটা একটু বলে দিক অশোক দা। মানে আমি এটা সেটা কি ভোট চুরির কথা? আমি গরু হারালে এরকমই হয় মা, সেটা বলো। গরু হারালে এরকমই হয়। আরে অত বড় গরুকে তোমরা বারবার প্রচার করিয়ে বারবার লঞ্চ করানোর পরও এতবার হারছো, লোকাল বডি নির্বাচন যে গরুর থেকে বাছুরের দর বেশি, সেটা তুমি এখনো বোঝাতে পারছো না। একেবারে আসলে বিহারে পুকুরে ঝাঁপ দেওয়ার পরেও আর জেতাতে পারলে না, সে চলে গেল মালয়েশিয়া। তাকে আবার তুমি বারবার তারপর তোমাদের বলতে দেবে তো বলো ভাই। একটা কথা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি যতবার বিদেশে গেছেন সরকারি টাকায়, রাহুল গান্ধী সরকারি কাজ করতেই গেছে। রাহুল গান্ধী মনে ফুটানি মারতে যায়নি, সরকারি কাজে গেছে। বুঝলাম না সরকারি কাজে গেছে রাহুল গান্ধী ব্যক্তিগত স্তরে ঘুরতে যায়নি। বলো না বলছি তো, আবার কি বাংলায় বলছি? না বললে একটু আগে ব্যক্তিগত একটা স্তরে শব্দ ঘুরতে বলেছিল, গেছে, কি একটা ফুটানি শব্দ? মারতে গেছিল। বলো আবার বলো। ফুটানি মারতে, আপনার নির্বাচন চলছে, আপনার এবার বলতে দাও, সে ওখানে ঘুরতে যাচ্ছে, এবার বলতে দাও, মানে সিরিয়াসনেস তার মধ্যে নেই। আচ্ছা তার হয়ে কথা বলতে এবার বলতে দাও। বলো। এখন ব্যাপারটা হচ্ছে, টেলিপ্রম্পটার ছাড়া যে মানুষটা বক্তব্য রাখতে পারে না, তার যেখানে ছিদ্র ফুটো হয়ে যায় তাকে বলে ফুটানি। কথাটার মানে বুঝলে? মানে ভারতবর্ষের ভাষাই জানে না, কথাটা বুঝলে তুমি? এই ভারতবর্ষের লোক নয়, তাকে আপনারা নেত্রী করে রেখেছেন। জিউজিরি করতে হয়। আমার কথাটা বুঝলে? আপনাদের মুখ খোলে কি করে আমি বুঝি? কথাটা বুঝলে? আপনারা তো ভারতবর্ষের নয়, তার জিউজিরি করেছেন। এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে যিনি মাস্টার ডিগ্রি এখনো করে যাচ্ছেন, এখনো করে যাচ্ছেন। মানে বুঝলে? আমি তার নামটা বলতে চাই না। 8 পাস তরিবারকে 8 পাস তরিবার যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলে পুরবস্তানি। অ্যান্টোনিও কি জানো? শুনে নাও বুঝলে? আমরা একটু ইস্যুতে ফিরি, প্লিজ একটু ইস্যুতে ফিরি। স্মৃতি ইরানি কি ভাই? গৌরবদের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে কিছুক্ষণ আগে যে সাংবাদিক বৈঠক হয়েছে, খুব ছোট একটা অংশ একটু শোনাই, দেখুন কি বলা হচ্ছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা ফার্স্ট অ্যাপিলের প্রভিশন আছে, অর্থাৎ ফাইনাল রোল পাবলিকেশনের পরেও কেউ যদি মনে করেন যে তার নাম সেখানে থাকা উচিত ছিল, অথবা অন্য কোনো যদি ক্লেমস অ্যান্ড অবজেকশনস থাকে, তিনি তার যদি সেই সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি অখুশি হন, তাহলে তিনি অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসকের সিদ্ধান্তেও তিনি যদি সন্তুষ্ট না হন, তাহলে তিনি পরবর্তী অ্যাপিল করতে পারেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, অর্থাৎ সিইওর কাছে সেকেন্ড অ্যাপিলের প্রভিশন আছে। তো খুব স্পষ্টভাবে অপশনটা এখানে বলে দেওয়া হয়েছে, যদি কিছু গন্ডগোল হয় তাহলে কি করবে। অ্যাপিলের কথা অপশনটা বলেনি। কিসের অপশন? ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল বলেছে, থার্ড অ্যাপিলটা বলেনি। সেটা বললে ভালো হতো। সেটা কোথায় যাবে? অমিত শাহর কাছে যাবে? অমিত শাহর কাছে যাবে কি অ্যাপিল করতে? যে বলেছিল ডিলিট ডিপোর্ট আর এই ডিটেক্ট ডিলিট ডিপোর্ট, তা অমিত শাহর কাছে যাবে সেই অ্যাপিল করতে? এবং কথাটা হচ্ছে এসআইআর বেরিয়েছে, এখানে অনেক কথা আলোচনা হলো। আজকেই দেখলাম, আমি সোশ্যাল মিডিয়ায় ঘাঁটতে দেখছিলাম, আমাদের পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তার শেষের যে সারনেম সেটা করা হচ্ছে অবস্থি, মানে মোহাম্মদ সেলিম অবস্থি, তিনি একজন ব্রাহ্মণ হয়ে গেছেন। এখন এই তো এসআইআর বেরিয়েছে, এখন জানি না আরও কত কি এর ভেতরে লুকিয়ে আছে, বেরোবে নিশ্চয়ই আরও। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে সুদীপ আমাকে বললো কি রাস্তার রকের আলোচনা সব চায়ের দোকানের আলোচনা বললো। সুদীপ, কুণাল ঘোষ খুব ভালো আলোচনা করে, উনি মনে হয় একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের বারান্দায় বসে আলোচনা করেন, যা আলোচনার আর কি বিষয়বস্তু, তিনি যা সাংবাদিক সম্মেলন করে যা সব কথা বলেন। সুদীপ, সেই মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে আপনারা আগামীকাল থেকে ভোটার লিস্ট নিয়ে পাড়ায় বেরিয়ে পড়ুন ভুতুরে ভোটার ধরতে। কটা ভুতুরে ভোটার পেয়েছিলেন সেই আপনাদের সার্ভে রিপোর্টের মাধ্যমে? সেই ভুতুরে ভোটারগুলো কোথায় গেল? সেগুলো কি আছে, না সেগুলো ভূত হয়ে উড়ে গেছে? এখন প্রশ্নটা হচ্ছে, মুখ্যমন্ত্রী কি বলেন আর কি করেন মুখ্যমন্ত্রী নিজেও জানেন না।
আপনি এটা মানেন তো, যারা হরিয়ানায় ভোট দিয়েছে তারাই দিল্লিতে ভোট দিয়েছে, সেই ছবি প্রকাশ্যে এসেছে, যারা ফেসবুকে পোস্ট করে বলেছে যে এই আমি হরিয়ানায় ভোট দিয়েছিলাম, আবার আমি দিল্লিতে ভোট দিয়েছি, সেই দেখা যাচ্ছে আবার বিহারে ভোট দিয়েছে, এটা মানেন তো? না তুমি সেটা মানো তো যে আরবে আমরা মানি বলেই বলেছি। শোনো না, আমি বলছি, আমি তো তোমার কথা বলিনি, আমি বলছি আরবে বসে বসিরহাটে পঞ্চায়েত নির্বাচনের ফর্ম ফিল আপ হয়েছে, তুমি সেটা মানো তো? তুমি মানো যে ওই সল্টলেকের প্রয়াত গায়ক তিনি এসে স্বর্গ থেকে এসে ভোট দিয়ে গেছেন দ্বিজেন বাবু, তুমি মানো এগুলো? তুমি আগে মানো কিনা সেটা বলো, তুমি আগে মানো কিনা বলো। তোমাদের তৃণমূল কংগ্রেসের একজন লিডার, তোমাদের তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার একজন কাউন্সিলর, ভোটার সংখ্যা দক্ষিণ কলকাতার একজন কাউন্সিলর, ভোটার সংখ্যা 60, তিনি ভোট পেয়েছেন 59,000। মানো কি মানো না সেটা আগে বলো। শুধু এসব বলে লাভ নেই, শুধু এসব বলে লাভ নেই। তোমার মুখ্যমন্ত্রী, তোমার দল, বাংলা সিপিএম এর গায়ে লাগছে কেন? না আমার গায়ে লাগছে না, গায়ে লাগার কি আছে? সত্যিটা তুমি উত্তর দাও, অদ্ভুত কথা। আমার গায়ে লাগার বিষয় নয়, গায়ে তোমার লাগা উচিত, তোমার উত্তর দেওয়া উচিত। তোমার নেত্রী, শোনো না শুধু তোমার নেত্রী উত্তর চাইছিল। আরে আমি বলছি তো এক প্রেমের কথা বলছি। তুমি ওইটা দেখেছো, ওই যে জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতির বিষয়ে যখন আলোচনা করতে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মার তোমার দলের নেত্রী ওই দার্জিলিং এর পাহাড়ে এক প্রেমে বসেছিল, সেইটা দেখোনি তুমি? তুমি সেটা দেখেছিলে? বানানো আছে বাড়িতে ভাই, ওটা বাঁধিয়ে রাখো। এক প্রেমের কথা তুমি যখন বলছো, তোমার নেত্রী যখন কাগজটা ছুঁড়েছিল তখন তিনি এনডিএ শরিক ছিলেন। এক প্রেমে আমাদের কথা বলো না, আমাদের বলো না। তোমার নেত্রী গেছেন আর এসছেন, গেছেন আর এসছেন, এখনো তাই করছেন। এখানে রাজারা বললো ওয়াক অফ আইনের কথা, তার আগে যে জাতীয় শিক্ষানীতি সারা দেশের বিভিন্ন বিজেপি বিরোধী সরকারগুলো তারা প্রতিবাদ করছে, তোমার দলের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জাতীয় শিক্ষানীতিকে এখানে বাস্তবায়িত করবার জন্য উঠে পড়ে লেগেছেন। তুমি এক প্রেমের কথা কাকে বলছো ভাই? তুমি তোমার দলের নেত্রীকে বোঝাও, এসব আমাদের বোঝাতে এসো না। এই রাজ্যের বুকে মেসিকে নিয়ে যা মেসাকার করেছো, মেসিকে নিয়ে মেসির পিসি পালিয়েছে মানরাস্তা দিয়ে, আজকে প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং শেষ করতে করতে একটা তথ্য একটু খুব ছোট করে শেয়ার করে যাই, সেটা হচ্ছে যে তৃণমূলের এক কাউন্সিলর যার মৃতের তালিকায় নাম রয়েছে, তিনি শ্মশানে গিয়ে কমিশনকে আহ্বান করেছেন যে আসুন আমাকে দেখে যান। ডানকুনির ঘটনা এটা, 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। আমি জানি না এটা মানে নির্বাচন কমিশন এখন বলছে ঠিকই যে যদি কোনো কনফিউশন থাকে পরবর্তী ক্ষেত্রে সেগুলো কোথায় কোথায় গিয়ে মেটাতে হবে, কিন্তু এরকম ভুরি কিছু অভিযোগ রয়েছে। আশা করব এই সমস্যার সমাধান খুব দ্রুত করা সম্ভব হবে। আজকে এখানে শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।